رحمن يا رحمن ساعدني يا رحمن اشرح صدري قرآن املأ قلبي قرآن واسق حياتي قرآن رحمن يا رحمن ساعدني يا رحمن اشرح صدري قرآن املأ قلبي قرآن واسق حياتي قرآن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রশংসা জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের জন্য। দুরূদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজ বিশুদ্ধ কুরআন শিক্ষার পঞ্চম ক্লাস। আজকের আলোচনার বিষয় হল হরকতের পরিচয় ও এর ব্যবহার। বিশুদ্ধ কোরআন শিক্ষা ক্লাসের আজকে আমাদের পঞ্চম পাঠ। পঞ্চম পাঠের বিষয়বস্তু হচ্ছে হরকতের পরিচয়। হরকত হরকত কাকে বলে এবং হরকতের ব্যবহারগুলো আমরা আজকে ক্লাসে শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন হরকতের পরিচয় কি? হরকত বলতে আসলে আমরা কি বুঝি? হরকত বলতে বোঝানো হয় আমরা বাংলা বর্ণের সাথে যেমন কার ব্যবহার করি, কারের উচ্চারণ করি, বাংলা বর্ণগুলো দিয়ে শব্দ তৈরি করার সময়, শব্দ লেখার সময় যেমন বিভিন্ন কারের ব্যবহার করা হয়, তো অনুরূপ আরবিতে যে বিষয়টা ব্যবহার করা হয় সেটার নাম হচ্ছে হরকত। অর্থাৎ বাংলায় যে কার ব্যবহার করি, কারের অনুরূপ বিষয় আরবিতে হচ্ছে হরকত। আমরা যেমন আকার, ইকার, উকার, হ্রস্ব উকার, দীর্ঘ উকার এরকম ব্যবহার করি, তো এই আরবিতে যে এইরকম কার ব্যবহার করি আমরা, এই কারগুলোকে আমরা বলছি হচ্ছে হরকত। তো আমরা আজকের ক্লাসের পরের ক্লাসে আবার শিখবো যে হরকত ডাবল হতে পারে। বাংলায় কিন্তু ডাবল কোনো কার ব্যবহার হয় না, যে দুইটা আকার একসাথে ব্যবহার হচ্ছে, দুইটা ইকার একসাথে ব্যবহার হচ্ছে, অথবা দুইটা উকার একসাথে ব্যবহার হচ্ছে, এমন হয় না। বড়জোর কেমন হয়, যে যেখানে হ্রস্ব উকার ছিল সেই জায়গায় দীর্ঘ উকার হতে পারে, যেখানে হ্রস্ব ইকার ছিল সেখানে দীর্ঘ ইকার হতে পারে, এরকম। কিন্তু আরবিতে সাধারণত আমরা ডাবলও ব্যবহার করি। সেই ডাবলের ব্যবহারটা আমরা শিখবো পরে, কিরকম ভাবে উচ্চারণ করতে হয়, কিভাবে ব্যবহার আছে সেটা। তো এখন আপাতত সিঙ্গেল কার যদি আমরা ব্যবহার করি, তো এখানে আমাদের মূলত আরবিতে আমরা 3 প্রকারের কার ব্যবহার করি। বাংলাতে যেমন বিভিন্ন প্রকারের কার আছে, অনেকগুলো কার আছে, কিন্তু আরবিতে শুধুমাত্র 3টা কারের ব্যবহার আছে, বাদ বাকি কোনো কারের উচ্চারণ হয় না। 3টা কার বলতে শুধুমাত্র আকার, ইকার আর উকার। আকার, ইকার আর উকার। তো এই আকার, ইকার, উকারকে আমরা আরবিতে বলবো হচ্ছে জবর, জের, পেশ। জবর মানে হচ্ছে বাংলায় আকার, জের মানে হচ্ছে বাংলায় ইকার, আর পেশ মানে হচ্ছে বাংলায় হ্রস্ব উকার। তাহলে জবর মানে হচ্ছে বাংলায় আকার, জের মানে হচ্ছে বাংলায় হ্রস্ব ইকার, আর পেশ মানে হচ্ছে বাংলায় হ্রস্ব উকার। তো এই যে জবর, জের, পেশ বা কারের যে বিষয়টা বলছি, এটাকেই মূলত আরবিতে হরকত বলা হয়। তো এটা ডাবল ব্যবহার হতে পারে, একটার জায়গায় 2টা জবর ব্যবহার হতে পারে, 2টা জের ব্যবহার হতে পারে, 2টা পেশ ব্যবহার হতে পারে। তো তখন সেটাকে আলাদা কিছু বলবো আমরা। এখন আপাতত আমরা যেটা শিখছি এটা হচ্ছে এক জবর, এক জের আর এক পেশ। তো এক জবর, এক জের, এক পেশ যখনই হবে তখন তাকে বলা হবে হরকত। এক জবর, এক জের, এক পেশ যখনই হবে তখন তাকে বলা হবে হরকত। হরকতের উচ্চারণ খুবই তাড়াতাড়ি পড়তে হয়। হরকতের উচ্চারণ খুবই তাড়াতাড়ি পড়তে হয়, কোন রকম কোনো টান দেওয়া যায় না। অর্থাৎ হরফের উপর যখন জবর, জের, পেশ হয় তখন সেক্ষেত্রে কোনো টান হয় না। জবর, জের, পেশ হলে সেক্ষেত্রে কোন রকম কোনো টান হয় না। তাহলে হরকত কাকে বলা হয়? এক জবর, এক জের, এক পেশকে হরকত বলা হয়। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলা হয়। এই হরকতের উচ্চারণ খুব তাড়াতাড়ি পড়তে হয়। এখানে আলিফের ওপর আমরা যে জবর, জের, পেশটা লিখবো, জবর, জের, পেশের আকৃতিটা কেমন হবে? হরফের উপরে যদি একটা দাগের মতো দেওয়া হয় তাহলে সেটা হবে জবর। হরফের উপরে যদি একটা দাগের মতো দেওয়া হয় তাহলে সেটা হবে জবর।
হরফের নিচে যদি এই দাগটা দেওয়া হয় তাহলে সেটা হবে জের, বা বাংলায় সেটা হ্রস্ব ইকার। আর হরফের উপরে যদি বাংলায় হ্রস্ব উকারের মতোই যে চিহ্নটা, সেই চিহ্নটা আমরা দিই, তখন সেটা হবে পেশ, বা বাংলায় সেটা হ্রস্ব উকারের উচ্চারণ হবে। তো আমরা এখানে দেখছি যে আলিফের উপর একটা দাগ দেওয়া আছে, এই দাগটাই মূলত জবর, এই দাগটাই মূলত জবর। তো এটাকে আমরা কিভাবে পড়বো, এটাকে পড়তে হবে, কথাটা এর আগে আমি একটু হালকা করে বলেছি, এখন আমরা আরেকটু শিখে নিব। দেখেন এই স্লাইডের একেবারে নিচের দিকে বিশেষ দ্রষ্টব্য লেখা আছে। বিশেষ দ্রষ্টব্য কি? আলিফের উপর হরকত তথা জবর জের পেশ হলে তাকে আর আলিফ বলা হয় না, বরং তখন এই আলিফটি হামজা হয়ে যায়। তো যখনই আলিফের উপর জবর জের পেশ হবে তখন সেটার আলিফ থাকবে না, বরং আলিফের উচ্চারণটা হবে হামজা। তো এখানে যে আমরা আলিফটা লিখেছি, আলিফের উপর যখনই জবর আছে তখন আমরা এটা এমন বলবো না যে আলিফ জবর আ, বরং আমাদেরকে বলতে হবে হামজা জবর আ। কারণ আলিফের উপর জবর জের পেশ কিছু একটা হলেই সেটা আর আলিফ থাকে না, হামজা হয়ে যায়। এটাকে আমরা বলবো হচ্ছে হামজা জবর আ, হামজা জবর আ। এখন হামজা জবর আ এরকম টান না কিন্তু, কারণ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, কোন রকম কোনো টান হবে না। হামজা জবর আ, হামজা জবর আ। এই যে নিচে এরকম করে লেখাও আছে যে হামজা জবর, এবং এটা তাড়াতাড়ি, তাড়াতাড়ি আ। এখন আমরা তাড়াতাড়ি বলবো না হামজা জবর আ, কিন্তু উচ্চারণ করবো তাড়াতাড়ি অবশ্যই। হামজা জের, হামজা জের যখনই আলিফের নিচে এরকম দাগটা হবে, তাহলে নিচে হলে এটা হয় জের। তো এই নিচে যখন এই দাগটা হবে তখন আমরা এটাকে পড়বো হামজা জের ই, হামজা জের ই। কখনোই টান দেওয়া হবে না, হামজা জের ই এরকম টান হবে না, বরং হামজা জের ই, হামজা জের ই। পরে যদি আমরা পেশটা চিনি, আলিফের ওপর দেখেন একটা হ্রস্ব উকারের মতো চিহ্ন দেওয়া আছে, এই হ্রস্ব উকারের মতো চিহ্নটাকে বলা হয় পেশ। তো এই পেশের উচ্চারণ হচ্ছে বাংলায় হ্রস্ব উকার। তাহলে হামজা পেশ উ, হামজা পেশ উ। তাহলে জবরদের পেশ, এইটা আমাদেরকে আগে চিনতে হবে। জবর হচ্ছে হরফের উপরে থাকে, জবর হরফের উপরে থাকে, উপরে যদি একটা দাগের মতো দেয়া থাকে তাহলে সেটা জবর, নিচে যদি দাগের মতো দেয়া থাকে তাহলে সেটা জের, আর উপরে যদি হ্রস্ব উকারের মতো দেয়া থাকে তাহলে সেটা পেশ। এবং আমাদের মনে রাখতে হবে এই এক জবর এক জের এক পেশকে আমরা হরকত বলছি, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে। প্লাস এখানে মনে রাখার যে বিষয়, আরবিতে শুধুমাত্র তিনটা কারের ব্যবহার হয়, আকার, ইকার আর উকার। তো জবর মানে হচ্ছে আকার, জের মানে ইকার, আর পেশ মানে হচ্ছে উকার। জবর মানে আকার, জের মানে ইকার, আর পেশ মানে উকার। এটা মনে রাখার বিষয় হচ্ছে আলিফে যখন জবর জের পেশ থাকবে তখন সেটাকে আর আমরা আলিফ বলবো না, সেটা হামজা বলতে হবে। সুতরাং আলিফ জবর, আলিফ জের, আলিফ পেশ এই কথাটা ভুল, বরং আলিফের উপর জবর জের পেশ থাকলে আমাদেরকে বলতে হবে হামজা জবর, হামজা জের, হামজা পেশ। এবার জবর দিয়ে আমরা সবগুলো বর্ণ একটু পড়ার চেষ্টা করব, আমার সাথে পড়ার চেষ্টা করবেন, আমি যেভাবে বলবো আপনারা সেটা উচ্চারণ করবেন। এখন কিভাবে উচ্চারণ করব? জবরযুক্ত হরকতের ব্যবহার। জবরযুক্ত, জবর মানে কি? আকার। তাহলে এইখানে উচ্চারণটা হবে কেমন? আরবি যেই হরফ আছে এই হরফের বাংলা প্রতিবর্ণ হিসাব করতে হবে আমাদেরকে। আরবি যেই হরফ আছে এই হরফের বাংলা প্রতিবর্ণ হিসাব করতে হবে। বাংলা প্রতিবর্ণ হিসাব করার পর যদি জবর হয় তাহলে বাংলা সেই বর্ণের সাথে আমরা আকার ব্যবহার করব। যদি জের হয় তাহলে বাংলা সেই বর্ণের সাথে আমরা ইকার ব্যবহার করব। আর পেশ হলে বাংলা সেই বর্ণের সাথে আমরা উকার ব্যবহার করব। যেমন আমরা যদি বা জবর, বা জবর পড়ি তাহলে বা জবর, বা এর প্রথমে আমরা যদি বাংলা প্রতিবর্ণায়ন করি, বাংলা বর্ণের হিসাব করি, তো বা বাংলা কোন বর্ণের সাথে মিল আছে? অবশ্যই বাংলা বয়ের সাথে বায়ের মিল আছে। তা, তা হচ্ছে বাংলা তয়ের সাথে মিল আছে। সা, এখন সা মানে সেটা দন্ত স হবে না স হবে না তালব্য স হবে এই হিসাব পরে, কিন্তু সা মানে যে কোনো একটা স এটা আমাদেরকে হিসাব করতে হবে। তো সা মানে যদি স হয়, এর সাথে যখন আমরা জবর ব্যবহার করছি তাহলে সেই স এর সাথে হচ্ছে আকার। যদি সা মানে স হয় আর সায়ে যদি আমরা জের ব্যবহার করি তাহলে বাংলা স এর সাথে হ্রস্ব ইকার। সা মানে যদি স হয় আর সায়ের উপর যদি পেশ থাকে তাহলে আমাদের উচ্চারণটা হবে সয়ের হ্রস্ব উকার। এখন আমরা এখানে যারা আছি এই উচ্চারণটা ভেবে উচ্চারণ করা বা এই উচ্চারণটাকে ব্রেনে প্রসেস করতে হয়তো আমাদের খুব বেশি সময় লাগার কথা না। বা মানে যে বাংলা ব, আর বয়ের সাথে জবর মানে আকার, এই বয়ের সাথে আকার দিয়ে উচ্চারণটা ভেবে বলতে আপনার ব্রেন ন্যানো সেকেন্ডও সময় নেবে না।
সুতরাং এটা আমাদের জন্য খুব একটা কঠিন বিষয় না। এবং আপনাকে এটা আমি বলছি মানে যে আপনি বাংলা বর্ণকে খুঁজে খুঁজে আপনাকে বের করতে হবে এমনও না। নুন মানে দন্ত না, এটা ভাবতে খুব বেশি সময় লাগার কথা না। নুন মানে যে বাংলা দন্তান্ন হিসাব করবো আমরা, নুন মানে যে বাংলা প বা ফ না, নুন মানে যে বাংলা ম না, এটা হিসাব করতে খুব একটা কষ্ট আমাদের হওয়ার কথা না। আর জবর মানে সেই বর্ণের সাথে আকার দিব, জের মানে ইকার দিব, পেশ মানে রস্য উকার দিব, এটাও ভাবতে আমাদের সময় লাগার কথা না। প্রথমে আলিফ, আলিফের উপর যে এই যে আমরা লাল দাগটা দিলাম এটা হচ্ছে জবর। তো এই আলিফ জবর না বলে এটাকে আমাদেরকে বলতে হবে হামজা জবর। তাহলে হামজা জবর কি? হামজা জবর আ। এরপরে বা, বা এর উপর যে লাল দাগটা দিলাম এই দাগটা হচ্ছে জবর। তো এখন বা জবর কি হবে? বা মানে হচ্ছে তাহলে বাংলায় ব, সুতরাং বয়ে আকার, বা জবর মানে হচ্ছে বয়ে আকার। এই যে বা জবর আমরা দেখছি, এটাকে বরং আমরা বা জবর দেখবোই না, মুখে বলবো বা জবর, কিন্তু আমাদের কল্পনা করে নিতে হবে যে এখানে একটা ব লেখা আছে এবং বয়ের সাথে আকার লেখা আছে। আমরা মুখে বলবো যে এটা বা জবর, কিন্তু এখানে কল্পনা করব এখানে একটা ব লেখা আছে এবং বয়ের সাথে আকার লেখা আছে। তাহলে বয় আকার কি হয়? বয় আকার বা, তার মানে বা জবর হচ্ছে বা। এরপরে তা, তায়ের উপর যে লাল দাগটা দিলাম এটা হচ্ছে জবর। এখন তা জবর কি হবে? তা জবর তা, তা মানে হচ্ছে ত, আর এর সাথে জবর মানে হচ্ছে বাংলায় আকার। এরপরে সা জবর সা, আমরা মুখে বলবো যে সা জবর, কিন্তু আমরা কল্পনা করব যে এখানে একটা স লেখা আছে এবং সেই স এর সাথে একটা আকার লেখা আছে। আচ্ছা, যখন জিম জবর হচ্ছে তাহলে জিম জবর কি? জিম মানে জ আর তার সাথে আকার, তাহলে জিম জবর যা। এরপরে হা, হা জবর হা, হা জবর হা। খ জবর খ, খ জবর খ। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে যে আমরা শিখলাম জবর মানে বাংলা বর্ণের সাথে আকার ব্যবহার করতে হবে, জবর মানে বাংলা বর্ণের সাথে আকার ব্যবহার করতে হবে। তো এখন খ মানে যদি বাংলায় খ হয়, আর খয়ের উপর যে আমরা জবর ব্যবহার করেছি সেই হিসাবে খয়ে আকার খা উচ্চারণটা এমন হওয়ার কথা, কিন্তু আমরা খ কেন বলছি? আচ্ছা, এটার উত্তর আমরা দিব ইনশাআল্লাহ। খ জবর খ, এরপর আমরা সদ জবর পড়বো হচ্ছে স, ত জবর ত, এরকম বেশ কিছু বর্ণের সাথে জবর হওয়ার সত্ত্বেও আমরা আকার ব্যবহার করব না। তো আকার ব্যবহার করব না আমরা জবর হওয়ার সত্ত্বেও, এইরকম বর্ণের সংখ্যা হচ্ছে 7টা। এরকম বর্ণের সংখ্যা মোট 7টা। আচ্ছা, কি কি বর্ণ? পরপর 4টা বর্ণ আছে যেটা আমাদের মনে রাখা একদম কঠিন হবে না। সেটা হচ্ছে স, জ, ত, জ। পরপর এই 4টা বর্ণের উপর জবর হলেও এখানে আমরা আকার ব্যবহার করি না। স, জ, ত, জ, স, জ, ত, জ। আর 3টা বর্ণ আমাদেরকে একটু মনে রাখতে হবে। সেটা হচ্ছে প্রথমের দিকে একটা বর্ণ, এই যে খ, একটা আমরা শিখে ফেললাম খ। এরপরে পরে আরো 2টা হরফ আছে, সেটা হচ্ছে গইন এবং কফ, গইন এবং কফ, গইন এবং কফ। আচ্ছা, এই 7টা বর্ণে কখনোই জবরের উচ্চারণ আকার যুক্ত হয় না। এই 7টা বর্ণের উপর জবর হলেও উচ্চারণের ক্ষেত্রে আমরা আকার ব্যবহার করি না। কি কি 7টা হরফ? প্রথমে 4টা হরফ একেবারে সিরিয়ালি পরপর, সদ জ ত জ, সদ জ ত জ। এরপরে আর 3টা হরফ আমরা পড়ে হচ্ছে খ, এরপর আছে গইন এবং কফ, খ, গইন এবং কফ। তো আমরা পড়তে পড়তে এগুলা ইনশাল্লাহ মুখস্থ করে ফেলবো। এই 7টা হরফে উচ্চারণ জবর হওয়া সত্ত্বেও আকারের উচ্চারণ হয় না। আচ্ছা, এরপরে দাল জবর দা, দাল জবর দা, দাল জবর দা, জাল জবর দা, র জবর র। আচ্ছা, এখন বলতে পারেন 7টা হরফের কথা বললেন, কিন্তু র জবর তো র পড়ছি। আসলে পরে আমরা এগুলো আরো বিস্তারিত শিখবো, যে আমরা প্রথমে যে 7টা হরফ বললাম এই 7টা হরফে কোনোভাবেই আকারের উচ্চারণ হয় না, কিন্তু র এর বিষয়টা হচ্ছে একটু মিক্সড। রয়ে কোনো সময় আকারের উচ্চারণ হয় আবার কোনো সময় হয় না, কিন্তু বেশিরভাগ সময়ই হয় না। সেই হিসাবে আমরা র জবর রই শিখছি, র জবর রই শিখছি। সুতরাং আপনি চাইলে বেশিরভাগ সময় যেহেতু র জবর র হয়, চাইলে আমরা র কে ওই 7টা হরফের সাথে যুক্ত করে নিতে পারি, যে মোট 8টা বর্ণের উপরে জবর হলেও আমরা আকার দিব না। মোট 8টা বর্ণের উপর জবর হলেও আকারের উচ্চারণ আমরা করব না। 8টা বর্ণ হচ্ছে, প্রথমে হচ্ছে খ, এরপরে আমরা দেখলাম র, এরপর পরপর 4টা বর্ণ স, জ, ত, জ।
এরপরে আরো দুইটা বর্ণ গইন খ, গইন খ। আচ্ছা আমরা দেখি এরপরে। এরপরে সা জবর সা, সা জবর সা। এরপরে সিন, সিন মানে হচ্ছে আমরা যদি স হিসাব করি তাহলে সিন জবর সা, সিন জবর সা। শিন জবর শা, শিন জবর শা। সদ জবর স, এই যে এখানে সদ, এটা ওই 8টা হরফের মধ্যে, এই জন্য সদ জবর কিন্তু সা হয়নি, কিন্তু সিন জবর সা হয়েছে। তাহলে সদ জবর কি হবে? সদ জবর স, সদ জবর স। দদ জবর দ, দদ জবর দ। এখানে কিন্তু দ লেখা আছে। আসলে বাংলায় তো আসলে সব মিলিয়ে আরবিটাকে পুরোপুরি কনভার্ট করা যায় না, এই জন্য দদ জবর দ লেখা আছে। আসলে উচ্চারণটা হচ্ছে জ এবং দ এর মাঝামাঝি। দদ জবর দ, দদ জবর দ। এরপরে ত জবর ত, ত জবর কিন্তু তা হয়নি, লক্ষ্য করেন। কিন্তু দা তা, তা যে ছিল ওই তায়ের উচ্চারণ কিন্তু আমরা তা জবর তা করেছি, কিন্তু ত জবর হয়েছে ত। কারণ এই ত হচ্ছে সেই 8টা হরফের মধ্যে যে 8টা হরফে জবর হওয়া সত্ত্বেও আকার হয় না। এরপরে জ জবর জ, আমরা জিম জবর যা পড়েছি, কিন্তু জ জবর জ হচ্ছে, কারণ জতে আকার জবর হলেও আকারের উচ্চারণ আমরা করি না। তাহলে জ জবর জ। আইন জবর আ, আইন জবর আ। খেয়াল করেন আমরা হামজা জবরও কিন্তু আ পড়েছি, কিন্তু আইন জবর আ এবং হামজা জবর আ এর ভিতর পার্থক্য কি? পার্থক্য এটাই যে হামজা জবর আ এটা খুব সহজভাবে উচ্চারণ করতে হবে, আর আইন জবর আ, আইন জবর আ এটা একটু গলার মাঝখানে নিতে হবে। আইন জবর আ এটা একটু গলার মাঝখানে নিতে হবে। আইন জবর আ, আইন জবর আ। আচ্ছা, এরপরে গইন জবর গ, গইন জবর গ। এখানে খেয়াল করেন গইন কিন্তু সেই 8টা হরফের মধ্যে যেগুলোর উপর জবর হওয়া সত্ত্বেও আকারের উচ্চারণ হয় না। সুতরাং গইন জবর গা এমন না, বরং গইন জবর গ। আচ্ছা, এরপরে ফা জবর ফা, কফ জবর ক, কফ জবর ক, কফ জবর ক। এই কফ কিন্তু সেই 8টা হরফের মধ্যে যে 8টা হরফে আকারের উচ্চারণ হয় না। তাহলে কফ জবর কা এমন না, বরং কফ জবর ক। আচ্ছা, কিন্তু তারপরে যে কাফ, এই কাফের উচ্চারণ কিন্তু কাফ জবর কা, কাফ জবর কিন্তু আবার ক বলা যাবে না। তাহলে কাফ জবর কা, কিন্তু কফ জবর ক, কফ জবর ক, কাফ জবর কা। এরপরে লাম জবর লা, লাম জবর লা। মিম জবর মা, নুন জবর না। ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া। হা জবর হা। এখন আমরা জিম এবং তারপরে যে হাটা আছে সেই হা জবর হা, এই হা জবর হা। তাহলে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে হা জবর হা, বড় যে হাটা এটা একটু শক্ত করে গলার মধ্যে উচ্চারণ করতে হবে, আর হা জবর হা এটা সহজ ভাবে উচ্চারণ করবো আমরা। এরপরে হামজা জবর আ, এই হামজা জবর আ আবার আলিফ জবর যেটা আমরা পড়ছি সেটাও কিন্তু হামজা জবর আ। এরপর ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। এখানে কিন্তু বিশেষ দ্রষ্টব্য দিয়ে এবার সেই 8টা বর্ণের হিসাব এখানে করা আছে। বিশেষ দ্রষ্টব্য, আরবি বর্ণে জবর বাংলায় আকারের মতো, তবে 8টি বর্ণের জবর আকারের মতো হয় না, বরং কোনো কার ছাড়াই অ এর মতো উচ্চারণ হয়। 8টি বর্ণ হলো খফ জবর ক, এরপরে ত জবর ত, জ জবর জ, সদ জবর স, গইন জবর গ, দদ জবর দ, খ জবর খ, এরপরে র জবর র। আচ্ছা, এখানে একটু এলোমেলো করে দেয়া আছে, যে যেভাবে মুখস্থ করতে পারেন। আমার মনে হয় এভাবে মুখস্থ রাখাই সহজ হবে আমাদের জন্য, কারণ সদ জদ ত দ, আমাদের যেহেতু আরবি 29টা বর্ণ বেশিরভাগ মানুষেরই মুখস্থ থাকার কথা, যে আলিফ বা তা সা জিম এইভাবে ইয়া পর্যন্ত, সেই হিসাবে 8টার মধ্যে 4টা একেবারে সিরিয়ালি, সদ জদ ত দ, সদ জদ ত দ, এই 8টা হচ্ছে সিরিয়ালি। এরপরে খ, এই খ হরফটা আমাদের মনে থাকার কথা। তারপর হচ্ছে র, র মনে থাকার কথা। এরপরে হচ্ছে গইন এবং কফ, গইন এবং কফ, গইন এবং কফ। প্রথমে হচ্ছে 2টা হরফ খ এবং র, শেষে 2টা হরফ গইন এবং কফ, গইন এবং কফ। মাঝখানে সিরিয়ালি 4টা হরফ সদ জদ ত জ, সদ জদ ত জ। আচ্ছা, তাহলে এই 8টা হরফ আমাদের মনে রাখতে হবে। আপনারা প্রয়োজনে খাতায় নোট করবেন, আমি যেভাবে বললাম সেভাবে। প্রথমে 2টা হরফ খ এবং র, শেষে 2টা হরফ গইন এবং কফ, এই 4টা, আর সদ জদ ত জ এই 4টা, মোট 8টা হরফ। আচ্ছা, এরপর আমরা শিখবো হচ্ছে জের যুক্ত হরকতের ব্যবহার।
জের মানে হচ্ছে বাংলায় রস্ব ইকার, জের মানে হচ্ছে বাংলায় রস্ব ইকার। সুতরাং হামজা জের, এই যে আলিফের নিচে আমরা একটা লাল দাগ দিলাম, এটা হচ্ছে জের। এইটা যদি উপরে থাকতো তাহলে জবর, আর যখন নিচে আমরা দাগটা দিচ্ছি তখন এটা হচ্ছে জের। তো হামজা জের কি হবে? আলিফ জের বলছি না কিন্তু আমরা, কারণ আলিফের উপর জবর জের পেশ হলেই সেটা হামজা হয়ে যায়। তাহলে হামজা জের ই, বাজের বি, কোনো টান নাই, তাজের তি, এই যে তায়ের নিচে আমরা লাল দাগটা দিচ্ছি এটা হচ্ছে জের। এখন তাজের এটা আমি মুখে বলবো, কিন্তু আমি কল্পনা করব কি, কল্পনা করব তা মানে হচ্ছে বাংলায় ত, তা মানে হচ্ছে বাংলায় ত, আর এখানে জের মানে তয়ের সাথে রস্ব ইকার লেখা আছে। তার মানে তাজের এটা মুখে বলবো, আর আমি কল্পনায় হিসাব করবো যে এখানে তয়ের রস্ব ইকার, তয়ের রস্ব ইকার হচ্ছে তি, তাহলে তাজের তি, সাজের সি, জিমজের জি, জিমজের জি, হাজের হি, খজের খি, দালজের দি, জালজের জি। হিসাব করে রাখবেন, আমরা কিন্তু কোন রকম কোনো টানছি না, কারণ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। জালজের জি এরকম টানছি না কিন্তু, জালজের জি, রজের রি, জাজের জি, জাজের জি, কখনোই ঝাজের ঝি এমন না, বরং জাজের জি, সি এরকম, সিনজের সি, সিনজের সি, শিনজের শি, শিনজের শি, সজ্জের সি, সজ্জের সি, দজ্জের দি, জ এবং দয়ের মাঝামাঝি উচ্চারণ, দজ্জের দি, দজ্জের দি, তজের তি, তজের তি, জজের জি, জজের জি, আইনজের ই, হামজাজেরও ই, আইনজেরও ই। পার্থক্য হচ্ছে হামজাজের ই খুব স্বাভাবিকভাবে, আর আইনজের ই এটা একটু গলার মাঝখানে নিতে হবে, উচ্চারণটা শক্ত করে করতে হবে। গইনজের রি, এরপরে হচ্ছে ফাজের ফি, কফ, কফ জের কি, কফ জের কি, কাফ জের কি, লামজের লি, লামজের লি, মিমজের মি, মিমজের মি, নুনজের নি, নুনজের নি। আপনারা অবশ্যই আমার সাথে কিন্তু মুখ মেলাবেন, উচ্চারণ করবেন। ওয়াউজের উই, ওয়াউজের উই, ওয়াউজের উই, এভাবে উচ্চারণ করতে হবে। এটা একটু কঠিন উচ্চারণ, ভালো করে মনে রাখতে হবে। ওয়াউজের উই, ওয়াউজের উই, হ্যাজের হি, হ্যাজের হি, হ্যাজের হি। তো আমরা জিমের পরে যে হা পড়েছি সেই হাজেরও হি, এই হাজেরও হি। পার্থক্য হচ্ছে প্রথমে যে বড় হাটা আছে সেটার উচ্চারণ গলার মাঝখানে নিতে হবে, হাজের হি, আর এটা হচ্ছে হ্যাজের হি, একটু সহজ ভাবে। এরপরে আমরা যদি দেখি হামজাজের ই, হামজাজের ই, ইয়াজের ই, ইয়াজের ই। আচ্ছা, তাহলে এগুলা ছিল হচ্ছে জের যুক্ত হরকতের ব্যবহার। জের মানেই তাহলে বাংলায় রস্ব ইকার দিয়ে উচ্চারণ করা, জের মানেই তাহলে বাংলায় রস্ব ইকার দিয়ে উচ্চারণ করা। আচ্ছা, এরপর আমরা পেশ যুক্ত হরকতের ব্যবহার দেখবো। পেশ যুক্ত মানে কি? এই যে আলিফের উপর যে আমরা রস্ব উকারের মতো একটা চিহ্ন দিলাম, এটা হচ্ছে পেশ। আলিফের উপর যে আমরা একটা রস্ব উকারের মতো চিহ্ন দিলাম, এটা হচ্ছে পেশ। আচ্ছা, তাহলে এটাকে আমরা কি পড়বো? এটাকে পড়বো হামজা পেশ উ, আলিফ পেশ উ না, বরং হামজা পেশ উ। আচ্ছা, এরপরে বা, বায়ের উপর এই যে আমরা একটা রস্ব উকারের মতো চিহ্ন দিলাম লাল দাগ দিয়ে, এটা হচ্ছে পেশ। তাহলে বা পেশ বু, তা পেশ তু, তা পেশ তু, তা পেশ তু, তা পেশ লেখা আছে, এটা আমরা মুখে বলবো, কিন্তু আমাদের কল্পনা করতে হবে এখানে লেখা আছে ত, আর পেশ মানে হচ্ছে তার সাথে রস্ব উকার, পেশ মানে হচ্ছে তার সাথে রস্ব উকার। তাহলে তা পেশ তু, এরপরে সা, সা পেশ সু, সা পেশ সু। এরপরে হচ্ছে আমরা যদি দেখি জিম, জিম পেশ জু, জিম পেশ জু, হা পেশ হু, হা পেশ হু, খ পেশ খু, খ পেশ খু, দাল পেশ দু, দাল পেশ দু, র পেশ রু, ঝা পেশ জু, ঝা পেশ জু, ঝা পেশ জু, কখনোই ঝা পেশ ঝু এমন না, ঝা পেশ জু, সিন পেশ সু, সিন পেশ সু।
এরপরে শিন পেশ সু, সদ পেশ সু, সদ পেশ সু, দদ পেশ দু, দদ পেশ দু। একবারে দদ পেশ দু এমন না, বরং মাঝে মাঝে উচ্চারণ করতে হবে। দদ পেশ দু, ত পেশ তু, ত পেশ তু, ল পেশ লু, ল পেশ লু, আইন পেশ উ, আইন পেশ উ, হামজা পেশ উ, আইন পেশ উ। পার্থক্য হচ্ছে আইন একটু গলার মাঝখানে নিতে হবে। আইন পেশ উ, গইন পেশ উ, গইন পেশ উ, ফা পেশ ফু, ফা পেশ ফু, কফ পেশ কু, কাফ পেশ কু, কাফ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু, নুন পেশ নু, নুন পেশ নু, ওয়াও পেশ উ, হা পেশ হু, হা পেশ হু। প্রথমের হা পেশ হু, এই হা পেশ হু। পার্থক্য হচ্ছে এই হাকে আমরা ছোট হাকে সহজ করে বলবো, আর বড় যে হাটা আছে ওই হাটাকে একটু গলার মাঝখানে নিতে হবে। আচ্ছা, এরপরে হামজা পেশ উ আর ইয়া পেশ ইউ, এটা মনে রাখতে হবে। ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ, এরকম ইয়া পেশ ইউ। আচ্ছা, এরপরে এখানে একসাথে জবরজের পেশযুক্ত হরকতের একসাথে উচ্চারণ আছে, তো একসাথে উচ্চারণ আমরা করতে পারবো ইনশাআল্লাহ। একসাথে, যে হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। এরপর আমরা যদি বলি বা, তাহলে বাতে জবরজের পেশ তিনটা দিয়ে, অর্থাৎ আকার, ইকার, উকার, এই তিনটা দিয়ে উচ্চারণ করা। তাহলে বা জবর বা, বা জের বি, আর বা পেশ বু। এরপর এখানে হা লেখা আছে, তাহলে হা জবর কি হবে? হা মানে হচ্ছে বাংলায় হ, তাহলে তার সাথে জবর মানে হচ্ছে আকার, তাহলে হয় আকার হচ্ছে হা। হাজের, হাজের মানে হা মানে বাংলায় হ, আর তার সাথে জের মানে রস্বইকার, তাহলে হয় রস্বইকার হি। এরপরে হা মানে হ, আর বাংলায় পেশ মানে হচ্ছে বাংলায় রস্বউকার, তাহলে হা পেশ মানে হচ্ছে হয় রস্বউকার হু, হা পেশ হু, এরকম। আচ্ছা, খ, খ জবর কি হবে? খ ওই আটটা বর্ণের মধ্যে আছে, যে আটটা বর্ণে জবর হওয়া সত্ত্বেও আকার হয় না, সুতরাং খ জবর হবে খ। খ জের ফি, খ পেশ খু। জা, জা জবর জা, জা জের সি, জা পেশ জু। আচ্ছা, এরপরে সিন, সিন মানে স যদি হিসাব করে, সিন জবর সা, তারপরে সিন জের সি, সিন পেশ সু। ত, ত ওই আটটা বর্ণের মধ্যে, যে আটটা বর্ণে জবর হওয়া সত্ত্বেও আকার হয় না, সুতরাং ত জবর ত, ত জের তি, ত পেশ তু। এরপরে জ জবর জ, জ সেই আটটা বর্ণের মধ্যে, সুতরাং জ জবর যা এমন না, বরং জ জবর জ, জ জের জি, জ পেশ জু। কফ জবর ক, কফ জের কি, কফ জবর কিন্তু ক, কফ সেই আটটা বর্ণের মধ্যে, কফ পেশ কু। কাফ জবর কা, কাফ জের কি, কাফ পেশ কু। ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়াও জের উই, ওয়াও জের উই, এটা আমাদের মনে রাখতে হবে। ওয়াও জের উই, ওয়াও জের উই, ওয়াও পেশ উ, ওয়াও পেশ উ। এরপরে হ্যাঁ, হ্যাঁ জবর হ্যাঁ, হাজের হি, হা পেশ হু। তা, তাহলে তা জবর তা, তাজের তি, তা পেশ তু। সা জবর সা, সাজের সি, সা পেশ সু। দাল, দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু। জাল জবর জা, জাল জের জি, জাল পেশ জু। শিন, শিন জবর শা, শিন জের শি, শিন পেশ সু। সদ জবর স, সদ জের সি, সদ পেশ সু। আইন, আইন জবর আ, আইন জের ই, গলার মাঝখানে, আইন পেশ উ। গইন জবর গ, এরপরে গইন জের রি, গইন পেশ গু। লাম জবর লা, লাম জের লি, লাম পেশ লু। মিম, মিম জবর মা, মিম জের মি, মিম পেশ মু। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ। ওয়াজের উই আর ইয়া পেশ ইউ, এটা আমাদের একটু আলাদা করে মনে রাখতে হবে। ওয়াউজের উই, ওয়াউজের উই, ইয়া পেশ ইউ। জিম, জিম জবর যা, জিম জের জি, জিম পেশ জু। ফা জবর ফা,
ফাজের ফি, ফা পেশ ফু। র জবর র, রজের রি, র পেশ রু। নুন, নুন জবর না, নুন জের নি, নুন পেশ নু। দদ জবর দ, দদ সে একটা বর্ণের মধ্যে যে একটা বর্ণে জবর হওয়া সত্ত্বেও আকার হয় না, সুতরাং দদ জবর দ, দদ জের দি, দদ পেশ দু। তো এরপরে ত পেশ তু, সা পেশ সু, সিন পেশ সু। সদ জবর স, শিন জবর শা, জিম জবর জা। এরকম ভাবে বর্ণে বিভিন্ন হরকত দিয়ে আমরা উচ্চারণ করতে পারবো ইনশাআল্লাহ। জাস্ট আমরা যদি মনে রাখতে পারি যে জবর মানে হচ্ছে আকারের উচ্চারণ, জের মানে হচ্ছে হ্রস্বইকার উচ্চারণ, পেশ মানে হ্রস্বইকার উচ্চারণ। এখানে একাধিক বর্ণে হরকত যুক্ত করে উচ্চারণ করতে বলছে। আমরা শুধুমাত্র সিঙ্গেল বর্ণ হিসাবে আমরা হরকতের উচ্চারণ করলাম, একাধিক বর্ণে উচ্চারণ করতে পারবো আমরা, কোনো সমস্যা নাই। এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা বা লেখা, বাজবর বা, তারপরে বাজবর বা। বাজবর বা, বাজবর বা মানে হচ্ছে বা বা, তারপরে দাল জবর দা, দাল জবর দা, দা দা। নুন জবর না, নুন জবর না, না না। মিম জবর মা, মিম জবর মা, মা মা। এরপরে দাল জবর দা, তারপরে হচ্ছে দাল জের দি, তাহলে দাদি। নুন জবর না, নুন জের নি, না নি। মিম জবর মা, মিম জের মি, মা মি। এরপরে ফা পেশ ফু, ফা পেশ ফু, ফু ফু। খ পেশ খ, লম পেশ লু, খ লু। হা পেশ হু, ওয়াও জবর ওয়া, হুয়া। এরপরে হাজের হি, ইয়া জবর ইয়া, হিয়া। বাজের বি, কাব জবর কা, বিকা। বা জবর বা, আইন জবর আ, দা আ। মিম জবর মা, আইন জবর আ, মা আ। এখানে আছে হচ্ছে একটা সোজা দাগ, সোজা দাগ মানে হচ্ছে লাম, এরপর হচ্ছে ইয়া। লাম জের লি, ইয়া জবর ইয়া, লাম জের লি, ইয়া জবর ইয়া, লি ইয়া। এরপর এখানে যদি তিনটা বর্ণেও আমরা হরকতের উচ্চারণ করি, কাব জবর কা, তা জবর তা, কা তা। বা জবর বা, কাতা বা। এরপরে নুন জবর না, ঝা জবর ঝা, না যা, লাম জবর লা, না যা লা। এরপর এখানে আছে র জবর র, ফা জবর ফা, র ফা, আইন জবর আ, র ফা আ। এরপরে যদি আমরা দেখি হামজা জবর আ, জাল জের জি, আদি, নুন জবর না, আদিনা। বা জবর বা, খজের কি, বাখি, লাম জবর লা, বাখিলা। সিন জবর সা, মিম জের মি, একটা গোল মাথা মানে হচ্ছে মিম। তারপরটা হচ্ছে আইন, আইন আমরা দেখতে পাচ্ছি, আইন জবর আ, তাহলে সামি আ। হা জবর হা, মিম জের মি, হামি, দাল জবর দা, হামিদা। মিম জবর মা, র জের রি, মারি, দদ জবর দা, মারিদ। এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি খ, শিন এবং ইয়া। খ জবর খ, শিন জের শি, খসি। ইয়া জবর ইয়া, খসিয়া। এরপর হচ্ছে কাব জবর কা, বা পেশবু, ক্যাবু, র জবর র, ক্যাবু র। ফা জবর ফা, তারপরে দুইটা গোল মাথা মানে এটা হচ্ছে হা, তাহলে হা পেশ হু, ফা হু, ওয়া জবর ওয়া, ফা হুয়া। কফ পেশ কু, তা জের দি, কুতি, লাম জবর লা, কুতিলা। এইভাবে আমরা আরো কিছু অনুশীলন করব আমরা ইনশাআল্লাহ।